আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে 61 এর ক্ষেত্রে হচ্ছে স্লাইড সংখ্যা বেশি বাকি আছে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে 61 এর ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্লাইডই হচ্ছে শেষ হয়ে গিয়েছে। 61 এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র লেকচার 8 বাকি। অ্যান্ড 61 এর ক্ষেত্রে হচ্ছে 9, 10 অ্যান্ড 7 বাকি আছে। ওকে। 9 আমরা মনে হয় কমপ্লিট করে ফেলেছিলাম প্রিভিয়াস একটা অনলাইন ক্লাসে, কিন্তু হচ্ছে ওটা রেকর্ডেড ভার্সনটা আমি আপলোড করি নাই। আমি হচ্ছে আপনাদেরকে ইমেল করে দিব এই রেকর্ডেড ভার্সন শেষ হওয়ার সাথে সাথেই। এবং হচ্ছে তখন আপনারা একটার মধ্যে পাবেন হচ্ছে 9, বাকিগুলোর মধ্যে হচ্ছে 7, 8 অ্যান্ড 10 এর অডিও ক্লিপ বা হচ্ছে লেকচার আর কি পেয়ে যাবেন। ওকে। তো সবার আগে আমি হচ্ছে যেহেতু ওই দিন 10 পড়াচ্ছিলাম, 10 থেকেই শুরু করি ফর 61 এম। সো 61 পি আপনারা হচ্ছে লেকচারটাকে টেনে টেনে দেখে একবারে সবার শেষে এসে লেকচার দেখে নিতে পারেন। ওকে। তো আমি শুরু করি। লেকচার 10টা ছিল হচ্ছে মেইনলি কম্পিউটার ক্রাইম নিয়ে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি পড়েছিলাম যে সাইবার ক্রাইম বা কম্পিউটার ক্রাইম গুলো সম্পর্কে। তো এখানে প্রথমে কি বলতেছে, সাইবার ক্রাইম ইজ এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভস এ কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস অর এ নেটওয়ার্ক। দ্যাট বিং সেড, যেটা এখানে বলতেছে যে ধরেন আপনি যখন কোনো সাইবার ক্রাইম করবেন, তো কি লাগবে? আপনার একটা কম্পিউটার তো ডেফিনেটলি লাগবে। আপনি যদি কোনো কিছুকে হ্যাক করেন, দ্যাট বিং সেড আপনি কোনো একটা নেটওয়ার্ককে হ্যাক করতেছেন বা কোনো একটা নেটওয়ার্ককে জ্যাম করতেছেন। সো দ্যাট ইজ ভাই এখানে বলতেছে যে সাইবার ক্রাইম কি কি ইনভলভ করে। সাইবার ক্রাইম এখানে ইনভলভ করে হইতেছে একটা কম্পিউটার আর কি একটা নেটওয়ার্ক ডিভাইসকে। তো এখানে কি বলতেছে দেখেন, সাইবার ক্রাইম ইজ এ সাবসেট অফ কম্পিউটার ক্রাইম। এটা কেন বলতেছে? তার কারণ কম্পিউটার ক্রাইমের থ্রুতে ভ্যারিয়াস ক্রাইম করা যায়। তো ওইখানে কি সাইবার ক্রাইমই হচ্ছে কি একটা জাস্ট একটা সাব একটা পার্ট বা হচ্ছে কি একটা সাবসেট। আমি এখানে এক্সট্রা অনেকগুলো কথাই আনতেছি না, তার কারণ হচ্ছে লেকচারটা যাতে খুব বেশি লেন্দি না হয়ে যায়। ওকে। কারণ এগুলো আমরা অলরেডি পড়েছিলাম। তো এখানে ডেফিনেশন গুলো কি কি দিয়েছে, অফেন্সেস দ্যাট আর কমিটেড এগেনস্ট ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস উইথ এ ক্রিমিনাল মোটিভ। সাইবার ক্রাইমটা যে আপনি যে কোনো একটা ক্রাইম যে করবেন, এই ক্রাইমটা আপনি কার বিরুদ্ধে করবেন? অবশ্যই কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির বিরুদ্ধে করবেন অথবা কোনো একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে করবেন, তাই তো? ফর এক্সাম্পল, আপনি হচ্ছে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিবেন, তো আপনাকে কি করতে হবে? কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিরও আপনি হ্যাক করতে পারেন, অথবা কি টোটাল ব্যাংকের সিস্টেমটাকে আপনি হ্যাক করতে পারেন। তো টোটাল ব্যাংকের সিস্টেমটাকে যদি আপনি হ্যাক করেন, তখন এটা কি হবে? গ্রুপ অফ পিপল। আর যদি শুধু ইন্ডিভিজুয়াল ব্যক্তির অ্যাকাউন্টকে হ্যাক করেন, তাহলে সেটা কি হবে? ইন্ডিভিজুয়ালের উপর আপনি ক্রিমিনাল মোটিভের কারণে তাদের উপর আপনি সাইবার ক্রাইম চালাইছেন। ওকে। এটা কেন করা হয় সাইবার ক্রাইমটা? দেয়ার আর টু রিজনস। কি কি বলতেছে? একটা একটা বলতেছে ইন্টেনশনালি হার্ম দ্য রেপুটেশন অফ দ্য ভিকটিম। আপনি সাইবার ক্রাইম করলেন কোন একটা ব্যক্তির পার্সোনাল কোনো ইনফরমেশন বা কোন একটা পার্সোনাল কোনো ছবি, যেটাকে হচ্ছে আপনি অনলাইনে হচ্ছে ভাইরাল করে দিলেন। তো ওই জিনিসটাতে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আপনি ওই ব্যক্তির রেপুটেশনটাকে আপনি হার্ম করতেছেন। বা আপনি এটাও চিন্তা করতে পারেন, আপনি কোন একটা অর্গানাইজেশনের মধ্যে ধরেন অনেক অনিয়ম বা অনেক দুর্নীতি হচ্ছে, তো আপনি সেগুলাকে সবার সামনে নিয়ে আসলেন, হুইচ ইজ গুড। বাট কিভাবে নিয়ে আসছেন? ওইখানে হচ্ছে ওদের কোনো কিছু হ্যাক ট্যাক করে এইসব জিনিসপত্র নিয়ে আসছেন। তো ওইখানে কিন্তু কি ওই কোম্পানির রেপুটেশনেরও কিন্তু কি একদম 12টা বেজে যাবে। তো এই জিনিসগুলাই কি সাইবার ক্রাইমের আওতায় পড়ে। এরপরে কি বলতেছে, সাইবার ক্রাইমের থ্রুতে আপনি কি করতে পারেন? ফিজিক্যাল অথবা মেন্টাল হার্ম টু দ্য ভিকটিম ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। আপনি এখানে মেনলি কি করতে পারেন দেখেন, আপনি সাইবার ক্রাইমের থ্রুতে একটা নর্মাল যে কোনো একটা ব্যক্তি যে হচ্ছে আর কি ভিকটিম, তার স্বাভাবিক আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি কোনো একটা মানুষের পার্সোনাল কোনো ইনফরমেশন ইন পাবলিকলি রিভিল করে দেন, তাহলে সেটা কি হচ্ছে? ওই মানুষটা কিন্তু বোধ ফিজিক্যালি এবং মেন্টালি কি বলা হয় একটা ট্রমার মধ্য দিয়ে যাবে, তাই না? তো এটার জন্য বলা হইতেছে যে সাইবার ক্রাইম ক্যান কজ ফিজিক্যাল অর মেন্টাল হার্ম টু দ্য ভিকটিম ডিরেক্টলি অর আনডিরেক্টলি। ওকে। এখন এই টার্গেট অফ সাইবার ক্রাইমস এগুলা কি? আপনি যে সাইবার ক্রাইমের যে টার্গেট গুলো যে করতেছেন, কি কি টার্গেট করতে পারেন? ফর এক্সাম্পল, আপনি ইন্ডিভিজুয়াল প্রপার্টির এগেনস্টে সাইবার ক্রাইম চালাইলেন, অথবা কি কোনো অর্গানাইজেশনের এগেনস্টে চালাইলেন, অথবা আরেকটা অপশন কি এগেনস্ট সোশ্যাল। সোশ্যাল মানে কি? ধরেন পুরো সমাজের এগেনস্টে। ফর এক্সাম্পল, আগে আমরা ইন্ডিভিজুয়াল প্রপার্টি দেখি। ধরেন আপনি কোন একটা ব্যক্তির ল্যাপটপের মধ্যে কোন একটা, ফর এক্সাম্পল আমি হচ্ছে একবার ইউএই তে হচ্ছে যখন আমি পেন ড্রাইভ বুক শপ থাকে ওইখানে আমি ওইখানে ইনসার্ট করি, এবং আমার ওই পেন ড্রাইভের মধ্যে একটা ভাইরাস ইনসার্ট করে দেওয়া হয়, মানে ওইখানে সামহাও ইনসার্টেড হয়ে যায়। তো
তো এটা কি, ধরেন আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি ছিলাম, তো আমার ওই পেন ড্রাইভের মধ্যে যা যা ইনফরমেশন ছিল সেগুলোকে লক করে ফেলা হয়। তো এটা কি কোন একটা ভাইরাসের ট্রান্সমিটেশনের থ্রুতেই তো এটা হয়েছে, তাই না? এটাই বা হচ্ছে কি আনঅথরাইজড কন্ট্রোল অথবা অ্যাক্সেস ওভার কম্পিউটার। মানে হচ্ছে কি যে ধরেন আপনি সাইবার ক্রাইম করলেন কোন একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির এগেনস্টে, তো সেই ক্ষেত্রে কি আপনি তার পুরো পিসির একটা অ্যাক্সেস নিয়ে নিলেন, আপনি কিন্তু অথরাইজড ইউজার না। ফর এক্সাম্পল আমার ল্যাপটপের পাসওয়ার্ড ইউজ করে এগুলো অ্যাক্সেস করার ক্ষমতা কিন্তু শুধুই আমার থাকার কথা, বাট আপনি কি করলেন, সামহাউ আনঅথরাইজড কন্ট্রোল নিয়ে নিলেন ইউজিং সাম ভাইরাস। তো তখন সেটা কি করলেন, আপনি অ্যাকচুয়ালি সাইবার ক্রাইম চালিয়েছেন। কার বিরুদ্ধে চালিয়েছেন? একটা ইন্ডিভিজুয়াল মানুষের বিরুদ্ধে চালিয়েছেন, এইটাই। সেম গোজ ফর অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনের ক্ষেত্রে কি, ধরেন আপনাদের ফর এক্সাম্পল ড্যাফোডিলেরই অনেক ইনফরমেশন আছে, আপনাদের স্টুডেন্টদের ইনফরমেশন আছে। এখন কোন একজন ব্যক্তি যার হচ্ছে ওই স্টুডেন্ট ইনফরমেশন গুলা পাওয়ার অ্যাক্সেস নাই, সে হচ্ছে আনঅথরাইজড। এখন সে কি করলো, সামহাউ সাইবার অ্যাটাক চালিয়ে আপনাদের সকল ইনফরমেশন নিয়ে নিল। তো এটাই বলতেছে যে possession of unauthorized information against organization. ওকে। তারপরে কি বলতেছে, সাইবার টেরোরিজম এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন। আজকে থেকে কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। তো এটা কিন্তু কি একটা এক্সাম্পল হইতে পারে, কিসের এক্সাম্পল হইতে পারে, যে টাইপ অফ এটা কি একটা সাইবার টেরোরিজম, কার এগেনস্টে, একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের এগেনস্টে। তো ডিস্ট্রিবিউশন অফ পাইরেটেড সফটওয়্যার, পাইরেটেড মানে কি, পাইরেটেড মানে হচ্ছে ধরেন নকল সফটওয়্যার। আমি ধরেন ওই সফটওয়্যারটা দেখাচ্ছি যে অরিজিনাল, আপনি লগ ইনও করলেন ওই অরিজিনাল হিসেবেই, বাট অ্যাকচুয়ালি ওটা কি ছিল, একটা ফেক সফটওয়্যার ছিল। ফর এক্সাম্পল আমি যদি এখন ধরেন বিএলসির একটা নকল একটা ভার্সন ক্রিয়েট করি, এবং ধরেন আমি আমার মেইল থেকে আপনাদেরকে শেয়ার করলাম, তখন আপনারা তো ভাববেন যে হ্যাঁ এটা তো স্যার দিয়েছে, স্যার তো ড্যাফোডিলের এমপ্লয়ি, তো এটা তো অথরাইজড জোন থেকেই এসেছে। বাট আমি জিনিসটা কিন্তু কি একটা পাইরেটেড সফটওয়্যার ইউজ করলাম, তাই না? তো ওই ক্ষেত্রেও কিন্তু কি টাইপ অফ এটা কি একটা সাইবার ক্রাইমের আওতাভুক্ত হবে। কার এগেনস্টে হবে? অর্গানাইজেশন। কেন? কারণ আমি আপনাদের সবার এগেনস্টেই হচ্ছে কি সাইবার ক্রাইমটা এখানে চালিয়েছি, তাই। ওকে। একটা সমাজকে ডাউন করতে হইলে আপনি সাইবার ক্রাইম চালাইতে পারেন কিভাবে? এই যে ধরেন এই যে পর্নোগ্রাফি গুলা, এগুলোও কিন্তু টাইপ অফ একটা সাইবার ক্রাইম, কারণ এগুলা থেকে ভালো কোনো শিক্ষা কেউই পাচ্ছে না। ট্রাফিকিং, ট্রাফিকিং এটা কি কি হইতে পারে? হিউম্যান ট্রাফিকিং হইতে পারে, ড্রাগ ট্রাফিকিং হইতে পারে। তো আমরা শুনেছি না যে ডার্ক ওয়েবের নাম তো অনেক শুনেছি, যেখানে হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল লেভেলে যারা আমরা যে বলে থাকি যে ডন বা কিছু, এরা কি করে এখানে ড্রাগ সাপ্লাই করতে পারে, ড্রাগের আদান প্রদান করতে পারে। এই তো ফাইন্যান্সিয়াল ক্রাইমস, অনলাইন গেমলিং, ফরজারি। ফরজারি মানে কি, এখানে ধরেন আমরা একটা মুভিতেও দেখেছিলাম যে টাকা নকল করা, ঠিক আছে, এটাকে মেইনলি বলতে পারেন কি ফরজারি। ফরজারি মানে কিভাবে বুঝায়, ধরেন আপনি নকল ওয়েবসাইট বানাইতেছেন, এটাকেই বলতেছে। বা হচ্ছে ধরেন আহ আপনার যে সিগনেচার, ধরেন আপনার সিগনেচার দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেন, আমি কি করলাম ওই সিগনেচারকে নকল করে, আমি অবিকল আপনার ডিসগাইজ হয়ে আমি কি করলাম ওখানে সিগনেচার করে আমি ওখান থেকে টাকা উত্তোলন করলাম। এটাকে আপনি বলতে পারেন কি ফরজারি। ওকে। সাম কমন সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম গুলোর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফিশিং। আমরা মনে হয় গত ক্লাসে এই পর্যন্ত অলরেডি পড়েও ফেলেছিলাম। তো ফিশিংটা কি ছিল? ফিশিংটা ছিল হচ্ছে দেখেন, ফিশিং অকার্স হোয়েন এ পারপিট্রেটর, পারপিট্রেটর মানে হচ্ছে যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে চাইবে, বা হ্যাকার, বা হচ্ছে যে নাকি বলতে পারেন যে আপনার কোন একটা ডিসগাইজের বেশে আসবে, বা হচ্ছে একটা কোনো নকলবাজ, ঠিক আছে। When the perpetrator sends fictitious emails to individuals with links to fraudulent websites that appear official and thereby cause the victim to release personal information to the perpetrator. এটা দ্বারা বুঝাইতেছে, আমি এক্সাম্পলটা অলরেডি দিয়ে দিয়েছি। বেস্ট এক্সাম্পল, আমি কি এখানকার অফিসিয়াল এমপ্লয়ি, এখন আমি আপনাদেরকে একটা মেইল পাঠালাম, আপনারা ধরে নেন আমার মেইল অ্যাকাউন্টটা অলরেডি হ্যাক হয়ে গেছে। ওই হ্যাকার কি করলো, দেখলো ওকে ফাইন শাহরিয়ার সরকার, সে হচ্ছে কি ড্যাফোডিলের একজন এমপ্লয়ি। ওকে, সে কি করে স্টুডেন্টদেরকে পড়ায়, ওকে ভালো কথা। সে কি করলো, আপনাদের সকল ইনফরমেশন সে চুরি করতে চাইলো। তো আমার অ্যাক্সেস, অ্যাকাউন্টের অ্যাক্সেস যেহেতু এখন তার কাছে আছে, সে কি করলো, আপনাদেরকে একটা ইমেল পাঠালো। ইমেল পাঠালো যে সে স্টুডেন্ট ইনফরমেশন অ্যাকোয়ার করতে চায়। তো দিয়ে বললো যে আপনি এই সাইটে লগ ইন করেন, লগ ইন করে আপনার ইনফরমেশন গুলো দেন। তো আপনারা মনে করছেন কি যে ওকে, এটা একটা অফিসিয়াল ইমেল। দেখেন এখানে বলাই আছে যে দ্যাট অ্যাপিয়ার অফিসিয়াল, মানে দেখতে অফিসিয়াল মনে হবে। তো এরকমই আপনাদের অফিসিয়াল মনে হইলো, এবং আপনারা কি করলেন,
ওইখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিলেন। আপনারা তো মনে করছেন যে অ্যাকচুয়ালি বিএলসির অ্যাকাউন্ট, বাট আমি কিন্তু কি বিএলসির একটা হুবহু নকল একটা জিনিস বানিয়েছি, তাই না? তো যেই আপনি ওইখানে লগ ইন করলেন, ওই পারপিট্রেটরের কাছে আপনার সকল ইনফরমেশন চলে গেল। তো এইটাকে বলে হচ্ছে কি ফিশিং। ফিশিং কখন হয়? যখন নাকি আপনাকে ফিকশিয়াস ইমেলস বা ফেক ইমেলস দিবে সেটা। তো এখানে কিভাবে কাজ করে এটাই আর কি এখানে দিয়ে দিয়েছে, যে ধরেন থ্রেড অ্যাক্টর। থ্রেড অ্যাক্টর মানে হচ্ছে কি হ্যাকার। হ্যাকার এইখানে কি করতেছে যে মানে সে টার্গেট সেট করে। আমি ইমুক মানুষের ইমেলটাকে বা ইমুক মানুষকে আমি টার্গেট করলাম, টার্গেট করে ওকে আমি মেল পাঠাবো। দেখেন, সেন্স লেজিটিমেট লুকিং ইমেল মানে হচ্ছে কি ধরেন একদম লিগালাইজ, প্রফেশনাল এবং হচ্ছে অফিসিয়াল ইমেল এমন ভাবে পাঠায়। যখনই ওই ভিকটিম ওই ইমেলটাকে ওপেন করে, যেই ইমেলের মধ্যে অ্যাকচুয়ালি বা যেই সাইটের মধ্যে অ্যাকচুয়ালি ম্যালওয়্যার ছিল, যখনই আপনি ওই লিংকে ক্লিক করবেন বা ঢুকবেন, সাথে সাথে কি করে হ্যাকার কি করে আপনার সকল ইনফরমেশন পেয়ে যায়। এটাকে বলতেছিল হচ্ছে কি ফিশিং। ওকে, এখন আমরা পড়ি হ্যাকিং আর স্পুফিং, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। হ্যাকিং হইতেছে কি, যে ধরেন আমি হচ্ছে অ্যাক্ট করতেছি, দ্য অ্যাক্ট অফ পেনেট্রেটিং অর গেইনিং আনঅথরাইজড অ্যাক্সেস টু or use of data unavailable in a computer system or a computer network for the purpose of gaining knowledge, stealing or making unauthorized use of data. টোটালটার মিনিং হচ্ছে এইটাই, যে আপনি হচ্ছে একটা পিসি যেটা আপনার ধরেন পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন আপনার বন্ধু সামহাউ পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকা সত্ত্বেও সে আপনার ল্যাপটপের ক্যামেরা অন করে আপনার অ্যাক্টিভিটি সে সবকিছু দেখতে পারে। সো এটাকে কি বলতেছি আমরা? হ্যাকিং। ঠিক আছে, যে তার অ্যাক্সেস নাই বাট সে ফুল কন্ট্রোল নিয়ে নিছে। আর স্পুফিং জিনিসটা কি? স্পুফিং জিনিসটা হইতেছে যে দেখেন এখানে বলেই দিচ্ছে যে when someone or something pretends to be something else in an attempt to gain our confidence, get access to our systems, steal data, steal money and spread malware, মানে বুঝাইতেছে ফর এক্সাম্পল সে হচ্ছে একজন নকলবাজ হবে। নকলবাজ হবে মানে কি, একজন ডিসগাইজ বেশে আসবে। এসে সে কি করবে, আপনার সাথে ধরেন খুব ভালো বন্ধুত্ব করবে, আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে, মানে আপনার সাথে তার কমিউনিকেশন কোলাবোরেশন খুব ভালো দেখাবে। আপনার মনে হবে সে হচ্ছে বিশ্বাসযোগ্য, এবং একটা সময় এসে সে আপনার থেকে সকল ইনফরমেশন নিয়ে নিবে। দিস ইজ কল্ড স্পুফিং। স্পুফিংটা কি, যে হচ্ছে আপনার মানে নকল বেশ ধারণ করে আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনার থেকে সকল ডেটা নিয়ে নিবে, সেটাকে বলতেছি স্পুফিং। হ্যাকিং কি আপনাকে না জানাই হবে, স্পুফিং কি আপনি জানবেন এ তো আমার বন্ধু, বাট অ্যাকচুয়ালি কি বন্ধুর বেশে শত্রু। ওকে, আমাদের আরো আছে এখানে। হ্যাঁ, ওকে, আচ্ছা এখানে আমরা পড়ি, এখানে কি মিস করেছি আমরা? না, হ্যাঁ, এখানে কি বলতেছে দেখেন, নেসপোলেঞ্জ। নেসপ্লো, আচ্ছা, এখানে এটার মানে কি? এটার মানে হইতেছে, এটা হইতেছে দেখেন নেসপ্লোনেজ। নেসপ্লোনেজ মানে হচ্ছে যখন নাকি এখানে দুইটা শব্দের কম্বিনেশনে গঠিত। ওকে, আমি একটুখানি লিখি, একটা মিনিট, আমার এখানে এটা আসছে না কেন? কাজ করতেছে না কেন? হ্যাঁ, আসতেছে। এটা আমি 61 তেও দেখিয়েছিলাম। এটা দুইটা শব্দের কম্বিনেশনে গঠিত। একটা কি, একটা হচ্ছে আপনার নেট, আরেকটা হচ্ছে কি স্পোনয়েজ। স্পোনয়েজ মানে হচ্ছে কি, এই যে ESPOINAGE, NAGE। ওকে, নেট প্লাস স্পোনয়েজ এই দুইটার কম্বিনেশনে গঠিত। ওকে, নেট মানে কি ইন্টারনেট। স্পোনয়েজ মানে কি? স্পোনয়েজ মানে হচ্ছে যে কারো উপর নজরদারি রাখা, স্পাইগিরি করা। এই জিনিসটা সবচেয়ে বেশি হয় হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের।
ঠিক আছে, এক দেশ আরেক দেশের সম্পর্কে ইউজিং ইন্টারনেট খোঁজ খবর রাখে বা স্পাই করে। যেমন ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন আমাদের দেশে ইন পার্সন অবস্থায় কোনো ইনফরমেশন চুরি করতেছে বা স্পাই করতেছে, এটা কি, এটা হবে হচ্ছে ধরেন ফিজিক্যাল টাইপের। কিন্তু কেউ যদি হচ্ছে ইন্টারনেট ইউজ করে, আচ্ছা দেখি ওভার দ্য স্যাটেলাইট বা হচ্ছে অন্য অন্য কিছু থ্রুতে দেখি ওর উপর আমি স্পাই করি, তখন সেটাকে বলা হইতেছে স্পোনাইজ। তো এই যে নেট ইন্টারনেট ইউজ করে যে করা হয় এই দুইটার কম্বিনেশনে এটার নাম হচ্ছে কি নেটস ক্লোনেজ। নেটস ক্লোনেজ মানে কি, নেটস ক্লোনেজ মানে হচ্ছে যে দেখেন এখানে বলেই দিতেছে, when perpetrator back into online systems or individual PCs to obtain confidential information for the purpose of selling it to other parties। মানে হইতেছে যে ধরেন এখানে কি করে, আহ থাকে না যেমন অনেক অর্গানাইজেশনে তথ্য বিক্রি করে দেয়, কেন, যাতে হচ্ছে আপনি কি করতে পারেন, ওই অর্গানাইজেশনের সবকিছু আপনি হ্যাক করে ফেলতে পারেন। তো এটাই হইতেছিল কি আপনার নেট প্লাস স্পোনাজের বিষয়টা। মানে হচ্ছে যে আপনি স্পাই করতেছেন, কি করতেছেন, ইন্টারনেটের থ্রুতে কারো উপর নজরদারি রেখে তার যত কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে সবকিছু নিয়ে নিচ্ছেন। সাইবার স্টকিং মানে তো আমরা জানি যে কারো দিকে হচ্ছে স্টক করতে থাকা, এটাই না? তো সাইবার স্টকিং কি মিন করে, ইউজ অফ ইন্টারনেট, ইমেল অর আদার ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস টু স্টক অ্যানাদার পারসন। মানে ইউজিং ইন্টারনেট, ইমেল এবং আদার বিভিন্ন যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনি পার্সনটাকে স্টক করতেছেন ওই পার্সনের বিহেভিয়ার ডিটেক্ট করার জন্য। এন্ড সাইবার টেরোরিজম তো আমরা পড়লামই, যে সাইবার টেরোরিজম হচ্ছে কি, যে আনলফুল অ্যাটাকস এন্ড থ্রেটস অফ অ্যাটাকস এগেইনস্ট কম্পিউটারস, নেটওয়ার্কস এন্ড দ্য ইনফরমেশন স্টোরড দেয়ারিন when done to intimidate a government or its people। মানে এখানে এটা দ্বারা বুঝাইতেছে যে ধরেন আহ কোন একটা দেশ আপনাদের দেশে, ধরেন আমাদের দেশে সাইবার অ্যাটাক চালিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংক, ল্যান্ডের সাইট বা বিভিন্ন যে সাইট গুলো যে আছে এই প্রত্যেকটা সাইট হ্যাক করে ফেললো। তো এটাকে বলতে পারেন কি আপনি সাইবার টেরোরিজম, বা আমাদের নিজেদের দেশের লোকেরাই যদি এই কাজ করে তখন তাকে আমরা বলি হচ্ছে সাইবার টেরোরিজম। সেটা অফ চেঞ্জ কেন হচ্ছে না আমার? আচ্ছা, আচ্ছা দেখতেছি কি সমস্যা। ওকে, এইখানে একটা লাইন লিখেছে মোটিভস অফ সাইবার ক্রিমিনালস। তো সাইবার ক্রিমিনালদের মোটিভ গুলা কি কি? এক, তারা হচ্ছে ফর এন্টারটেইনমেন্ট পারপাস, প্রফিটের জন্য করতে পারে। রিভেঞ্জ, ধরেন কারোর সাথে কারো শত্রুতা আছে সেটার জন্য করতে পারে। পলিটিক্যাল এজেন্ডার জন্য করতে পারে। তারপরে কি সেক্সুয়াল মোটিভেশনের জন্য করতে পারে। এন্ড সাইকিয়াট্রিক ইলনেস, ধরেন কেউ মানসিক ভাবে ব্যাধিগ্রস্ত, তো ওইসব ক্ষেত্রেও কি এরা সাইবার অ্যাটাক চালাইতে পারে। বাট এটা ওপেন হচ্ছে না কেন, আমি একটু দেখি তো। আসছে, এতক্ষণ ধরে চেষ্টা করে আসে নাই। ওকে, আমরা আমাদের লাস্ট স্লাইডের দিকে আসছি। ওকে, তো এখন আমরা যদি দেখি এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। হইতে পারে কি যে আপনি কঠিন পাসওয়ার্ড দিবেন, এখন দেখবেন অধিকাংশ সিস্টেম গুলোতেই বলা থাকে যে হ্যাশ দিতে, তারপরে হচ্ছে আপার কেস দিতে, লোয়ার কেস দিতে, তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স দিতে। এই তো অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ইউজ করার মাধ্যমেও কি আপনি এগুলাকে অনেকাংশে প্রিভেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে কি আননোন সোর্সেস থেকে আপনি ইমেল বা অ্যাটাচমেন্ট আপনি ওপেন করেন না। আর অলওয়েজ ব্যাকআপ ইউর ডেটা। ওকে, লেকচার 10 ছিল এটা। এখন আমরা হচ্ছে লেকচার 7 এর দিকে আসি। আমি সবার লাস্টে একবারে সব সাজেশন গুলো বলে দিচ্ছি। চেঞ্জিং প্যারাডিজম। প্যারাডিজম জিনিসটা কি? প্যারাডিজম জিনিসটা আপনি বলতে পারেন ইটস এ টাইপ অফ একটা প্যাটার্ন। তো এই যে আমাদের যে রেগুলার বেসিসের আমাদের যে প্যাটার্ন গুলো যে চেঞ্জ হচ্ছে, এটা কি আর কি মেইনলি ওই স্লাইডে হচ্ছে ভালো করে রিপ্রেজেন্ট করা হয়েছে। কি কি হইতে পারে, ধরেন কমিউনিকেশনস টেকনোলজিস ডিফার উইথ রেসপেক্ট টু কনস্টিটিউশনাল প্রোটেকশন। এখানে বলতেছে একটা হচ্ছে কি রেগুলারিটি প্যারাডিজম। আর এখানে নিচের দিকে এখানে যদি আসি, এখানে কি বলতেছে, দ্য ট্রেডিশনাল 3 পার্ট ফ্রেমওয়ার্ক। তো তিনটা ফ্রেমওয়ার্ক পার্ট দেখাইতেছে কি কি।
প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া, কমন ক্যারিয়ার। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেটা বুঝাইতেছে যে নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস। ব্রডকাস্ট মিডিয়ার ক্ষেত্রে যেটা বলতেছে যে টেলিভিশন অ্যান্ড রেডিও। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কেন বলতেছে দেখেন, নিউজ পেপারটা কি একটা প্রিন্টেড ভার্সন, ম্যাগাজিনটা কি একটা প্রিন্টেড ভার্সন। সো দ্যাটস ওয়াই এটাকে কি বলতেছে প্রিন্ট মিডিয়া, যে আপনি প্রিন্টেড ভার্সনের থ্রুতে মানুষকে হচ্ছে অনেক ইনফরমেশন অবগত করতেছেন। সো এটার জন্য এটাকে দিয়েছে কি প্রিন্ট মিডিয়া। আরেকটা হচ্ছে কি ব্রডকাস্ট মিডিয়া। এখানে মেইনলি আপনি কি ভিজুয়ালাইজেশন করতে পারেন বা হচ্ছে কি এখানে আপনি শুনতে পারেন। তো এই জন্য এখানে কি ব্রডকাস্ট মিডিয়া দিয়েছে। কমন ক্যারিয়ার্স। কমন ক্যারিয়ার্স গুলা কি, যেগুলা হচ্ছে যেমন ধরেন এখানে কি টেলিফোন। টেলিফোনের থ্রুতে আপনি কি করতে পারেন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারেন। টেলিগ্রাফের থ্রুতে কি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। পোস্টাল সিস্টেম, পোস্টাল সিস্টেমটাকে আপনি বলতে পারেন যে স্যার এটা কেন প্রিন্ট মিডিয়ার আন্ডারে না, এটা কেন কমন কেরিয়ার। কারণ চিন্তা করেন একটা জিনিস, আপনি যদি একটা চিঠিকে পাঠান, তো তখন কি ডাকঘরে পাঠাইলে এটা কেউ না কেউ হচ্ছে ক্যারি করে আপনার কাছে এসে পৌঁছে দেয়। সো দ্যাটস ওয়াই এগুলাকে বলতেছে কি কমন কেরিয়ার্স। ওকে, এখানে কি বলতেছে দেখেন, কমিউনিকেশন টেকনোলজিস। এই যে আমরা যে ওই যে রেগুলারিটি প্যারাডিজমে যেটা ছিল যে কমিউনিকেশন টেকনোলজি, বর্তমানে আমরা যে কমিউনিকেশন গুলা যে করি, এই টেকনোলজি গুলা এখানে বলতেছে যে কনস্টিটিউশনাল যে প্রোটেকশন গুলা আছে এগুলার সাথে অনেকাংশে ম্যাচ করে না। কেন ম্যাচ করে না? কারণ সিম্পলি আমরা কিন্তু বইও পড়েছি যে ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড আপনি প্রথমত হচ্ছে একা থাকতে পারবেন না, এবং হচ্ছে আপনি প্রপারলি নিজেকে প্রাইভেসি হিসেবে রাখতে পারবেন না। এটা কিন্তু আমরা পড়েছি। তো এইটাই যে ধরেন এই যে কমিউনিকেশন টেকনোলজিস গুলা যে আছে এগুলো আপনি যেভাবে ইউজ করেন না কেন, এটা যে কনস্টিটিউশনাল যে প্রোটেকশন গুলো আছে এখানে অনেক ক্ষেত্রে কি করবে, এটাকে ভায়োলেট করবেই। ওকে, পরবর্তীতে দেখেন এখানে প্রিন্ট মিডিয়ার এখানে অনেক কিছু বলছে দেখেন। কি বলতেছে, হ্যাজ দ্য স্ট্রংগেস্ট প্রোটেকশন ফর ফ্রি স্পিচ। প্রিন্ট মিডিয়ার সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট প্রোটেকশন আছে ফ্রি স্পিচ, মানে হচ্ছে সে প্রপারলি লিখতে পারার। কিন্তু ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস গভর্নমেন্টের ইনসিডেন্ট গুলো দেখি, দেখেন, বাট গভর্নমেন্ট কন্ট্রোলস দ্য স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রি প্লাস কন্টেন্ট। ছিল না যে সময় চ্যানেল শুধুমাত্র কি তৎকালীন গভর্নমেন্টের নিউজই কি ভালো ভালো নিউজই কি প্রচার করতো, এটাই। তো এখানে যদি আপনারা বই পড়েন, বইতে দেখবেন কিছু ক্যানাডিয়ান কন্টেন্ট রেগুলেশন সম্পর্কে বলা আছে। এবং ওইখানে ওরা যখন কোনো শব্দ উচ্চারণ করে বা ওরা ওইখানে কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারবেই না। ফর এক্সাম্পল কাপল অফ ইয়ার্স এগো আমি কি করছি, আমার এক ফ্রেন্ডের একটা পোস্টে সিম্পলি থাকে না যে হচ্ছে যে চাঁদ রাতের দিন আমরা মুসলিমরা কি বিশ্বাস করি, যে চাঁদ রাতে হচ্ছে আল্লাহ হচ্ছে শয়তানকে ছেড়ে দেয়। তো ওইখানে আমি দুষ্টামি করে একটা কমেন্ট করছিলাম যেখানে হচ্ছে একটা ওয়ার্ড ছিল বোম রিলেটেড। তা আমাকে কিন্তু কি ফেসবুক কমিউনিটি কিন্তু কি ব্যান করে দিয়েছিল ফর 7 ডেজ। তো সেম গোজ ফর যে হচ্ছে ক্যানাডিয়ান এরকম অনেক কি বলা হয় ব্রডকাস্টিং চ্যানেল আছে, ওরা কিছু কিছু এরকম শব্দ আসলেও ওরা উচ্চারণ করতে পারবে না, একদম রেস্ট্রিক্টেড। তো গভর্নমেন্ট কি করে ওই জিনিসগুলোকে হচ্ছে কন্ট্রোল করে থাকে। কমন কেরিয়ার গুলা এগুলা কি করা যায় না, কন্ট্রোল করা যায় না। ফর এক্সাম্পল আপনি আপনার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছেন, এটা কিভাবে কন্ট্রোল হবে, তাই না? এখানে বলা হইতেছে যে বর্তমানে 20 বছর আগের যে টেকনোলজি আর বর্তমান যে টেকনোলজি এগুলাই আর কি এখানে দেখাইতেছে যে কতটা ডিফারেন্স। যেমন সিম্পলি 20 বছর আগে কি ছিল, বুলেট বোর্ড, বুলেটিন বোর্ড সিস্টেম বা বিবিএস। বর্তমানে কিন্তু কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে এই যে এখানে কি বলতেছেন, হাউ ডাজ দিস ফিট ইনটু দ্য প্রিন্ট ব্রডকাস্ট ক্যারিয়ার ফ্রেমওয়ার্ক। মানে বুঝাইতেছে যে এই যে ডাব্লিউ বা হচ্ছে ডাব্লিউ বা এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই জিনিসগুলা কিসের আন্ডারে পড়তেছে দেখেন। এটাই বলতেছে যে এটা কি নট এক্স্যাক্টলি প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার আন্ডারেও পড়তেছে না, ব্রডকাস্ট মিডিয়ার আন্ডারেও পড়তেছে না, কমন ক্যারিয়ারের আন্ডারেও পড়তেছে না। মানে বর্তমান যেগুলা আছে এগুলা কিন্তু কি দেখেন, নিউজ পেপার আমরা কি জানি প্রিন্ট মিডিয়া, কেন কারণ কি একটা প্রিন্টেড ভার্সন, এটা আপনি সবাইকে দিয়ে দিচ্ছেন, সবাই এখান থেকে ইনফরমেশন পাচ্ছেন। এখনকার এই যে ধরেন আপনি ফেসবুকের লেখাগুলা বা অনলাইনে নিউজ গুলা পড়া, এগুলো কিন্তু বোথ ব্রড মানে কোনোটার আন্ডারে এখানে আপনি ফেলতে পারতেছেন না। এই জিনিসগুলাই আর কি এখানে বলতেছে, আর কিছু না। অফেন্সিভ স্পিচ, অফেন্সিভ স্পিচের ক্ষেত্রে কি কি বলতেছে,
সরি, অফেন্সিভ স্পিচের ক্ষেত্রে কি কি বলতেছে দেখেন, কিছু ওরা এক্সাম্পল দিয়েছে। কি কি দিয়েছে দেখেন, প্রথমত পলিটিক্যাল ও রিলিজিয়াস স্পিচ। এই যে বর্তমানে আমরা কিন্তু চাইলেই কি যে বিভিন্ন প্রিভিয়াস গভর্নমেন্টের এগেনস্টে, বা যে থাকে না বর্তমানে এনসিপি, বিএনপি বা বিভিন্ন বর্তমান যে দলগুলা যে আছে, তো এই দলগুলার ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে প্রত্যেকে প্রত্যেকের উপর একটা দোষ চাপাচ্ছে, তাই না? তো এই জিনিসটা কি বলতে পারি কি যে আমরা এখানে অফেন্সিভ স্পিচ ছড়াচ্ছি। একটা মিনিট দিবেন আমাকে। ওকে, এটাই যে আমরা কিভাবে কিভাবে অফেন্সিভ স্পিচ ছড়াইতে পারি। ধর্ম নিয়ে কটু কথা বলে, পলিটিক্যালি একে অপরকে নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে। অনেকে মনে করতে পারে যে হ্যাঁ, পর্নোগ্রাফি দেখানো উচিত, কেন? কারণ হচ্ছে যাতে হচ্ছে ওদের এডুকেশন বাড়ে। আবার অনেকে কি বলবে এটা তো বাজে জিনিস, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু, এটা বাজে জিনিস। তারপরে এখানে কি জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে বলতে পারে, যেমন সেক্সুয়াল অর রেসিয়াল স্লার্স, মানে এগুলা নিয়ে বলতে পারে। তারপরে কি নাজি বা হোয়াইট সুপ্রিমিস্ট। হোয়াইট সুপ্রিমেসিস্ট মানে কি? এটার মানে হইতেছে যে হোয়াইটরা চিন্তা করে ওদের অধিকার সবচাইতে বেশি কম্পারেটিভলি ব্ল্যাকদের তুলনায়। এই জিনিসটা আমাদের দেশে কম হইলেও আফ্রিকাতে সবচাইতে বেশি। এই জন্য আপনি আফ্রিকান টিমের মধ্যে দেখবেন ওদের খেলোয়াড় গুলা যতই খারাপ খেলুক বা ভালো খেলুক, ওদের ওইখানের টিম মেম্বার এইভাবে স্প্লিটেড থাকে, 6 জন ব্ল্যাক 5 জন ফর্সা, অথবা 6 জন ফর্সা 5 জন ব্ল্যাক, এইভাবেই থাকে। এছাড়া হয় না ওদের। যদি একজন, ফর এক্সাম্পল একজন হোয়াইট খারাপ খেলেও যায়, ওদের যদি কোনো প্লেয়ার নাও থাকে, একজন ব্ল্যাক যদি অনেক ভালোও খেলে, তাহলেও তারা ব্ল্যাককে 7 জন করবে না। এটা ওদের রুলস, ওদের টিমের রুলস। তো এটাই বলতেছে যে নাজি বা হোয়াইট সুপ্রিমেসিস্ট, এটা আর কি মেনলি ইউএসএ বলেন বা অন্য অন্য কান্ট্রি গুলোতে বলেন, ওইখানে আপনি দেখবেন এই যে এইসব রেসিস্ট বিহেভিয়ার, বা আপনি দেখবেন যে হচ্ছে যদি আপনি ব্ল্যাককে ব্ল্যাক বলেন তখন ওরা খুব খেপে যায় ইউএসএ তে। সেগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। এই তো। তারপরে হচ্ছে কি লাইবেলাস। লাইবেলাস মানে হচ্ছে বুঝাইতেছে ফলস এন্ড ড্যামেজিং স্টেটমেন্ট। ধরেন আমি কারো সম্পর্কে মিথ্যা তথ্য সরাইলাম, সেটা অ্যাবর্শন ইনফরমেশন অনেক কান্ট্রিতে অ্যাবর্শনকে জায়েজ করা হয়। মানে ফর এক্সাম্পল তারা বলা হয় যে না এটা ঠিক আছে, আবার অনেক কান্ট্রিতে বলে এটা কি একটা ক্রাইম। তো এগুলো নিয়েও কি আপনি লিখালিখি করে অফেন্সিভ স্পিচ ছড়াতে পারেন। অ্যালকোহল অ্যাডভার্টাইজমেন্ট, ফর এক্সাম্পল ইন্ডিয়ারই অনেকগুলো প্রভিন্সে অ্যালকোহল একটা স্পেসিফিক লেভেল পর্যন্ত রাখা পারমিটেড। আবার অনেক প্রভিন্সেই কিন্তু কি একদমই রাখা যাবে না। দেশ এক, বাট এক এক প্রভিন্স অনুযায়ী নীতি কিন্তু কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেন্সরশিপ। সেন্সরশিপ জিনিসটা কি? সেন্সরশিপ জিনিসটা হচ্ছে যে আপনার কথা, আপনার ইনফরমেশন, আপনার যে কি বলা হয় ফ্রিডম অফ স্পিচ, এটা কন্ট্রোল করা। এটাকে বলে হচ্ছে কি সেন্সরশিপ। ওকে, দেখেন, দিস মে বি ডান। দেখেন কি বলছে, সেন্সরশিপ ইজ দ্য সাপ্রেশন অফ স্পিচ, পাবলিক কমিউনিকেশন অর আদার ইনফরমেশন। কি বলতেছে? সেন্সরশিপ ক্যান বি কন্ডাক্টেড বাই গভর্নমেন্ট, যেটা আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ঘটিয়ে গিয়েছে, যে আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি। সেন্সরশিপ কি করতে পারে? একটা প্রাইভেট ইনস্টিটিউশনও করতে পারে, যে আমার কোম্পানির এই রুলস, তুমি আমার এমপ্লয়ি হয়েছে, তুমি এর বেশি কথা বলতে পারবা না, বলেই দিতে পারে। ওকে, গভর্নমেন্ট এন্ড প্রাইভেট অর্গানাইজেশনস মে এনগেজ ইন সেন্সরশিপ, বলেই দিছে। গভর্নমেন্টও এনগেজ হইতে পারে, বা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও হইতে পারে। তো আদার গ্রুপস অর ইনস্টিটিউশন মে প্রপোজ এন্ড পিটিশন ফর সেন্সরশিপ। অনেক ইনস্টিটিউশন আছে, তারাও কি সেন্সরশিপের জন্য কি করতে পারে? প্রপোজ করতেই পারে, বা তারা বলতেই পারে যে না আমার এমপ্লয় তুমি। যেমন রিসেন্ট একটা এক্সাম্পল দিই, সবচাইতে ভালো এক্সাম্পল, ভিকারুন্নে স্যার একটা স্টুডেন্ট, সে হয়তো বা পাবলিকলি কোনো একটা কমেন্ট করে বসে। রিসেন্টলি কিন্তু কি ভিকারুন্নে স্যার যে কলেজ অথরিটি আছে, তাকে কিন্তু কি ওই ভার্সিটি থেকে ওই কলেজ থেকে এক্সপেল করে দেয়। কেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে কি তার অর্গানাইজেশনের এগেনস্টে।
সে পাবলিকলি এসব কথাবার্তা বলতে পারে না। এই জন্য তো এটাই কিন্তু কি যে বলতেছে যে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু কি সেন্সরশিপে চাইলেই ইনভলভ হয়ে যেতে পারে। ওকে, এখানে কি বলতেছে দেখেন, জেনারেল সেন্সরশিপ অকার্স ইন এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট মিডিয়া ইনক্লুডিং স্পিচ, স্পিচে হইতে পারে, বুক। আমরা কি জানতাম যে প্রিভিয়াস গভর্নমেন্ট অনেকগুলো বই পাবলিশই হইতে দেয়নি, ঠিক আছে? ওকে, এই তো তারপর ফিল্ম, অনেক ফিল্মও হচ্ছে দিবে না গভর্নমেন্টের এগেনস্টে গেলে। বা আমাদের সময় যখন নাকি প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল, প্রিভিয়াস গভর্নমেন্ট কি করছে, শেখ মুজিবুর রহমান এদের হচ্ছে জীবন কাহিনী নিয়ে একটা বই লিখে একটা মুভি করে, ইন্ডিয়াতেও সেম। কিন্তু আপনি এখন দেন জিয়াউর রহমানের নিয়ে, এটা কিন্তু পসিবল হতো না প্রিভিয়াস গভর্নমেন্টের সময়। তো এটাই সেন্সরশিপ। তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিন্তু মানে আমরা যতটুকু শিখে এসেছি ওই অনুযায়ী কিন্তু কি দুজনেরই অবদান আছে। কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময় কি শেখ যে মানে জিয়াউর রহমান যিনি, ওনারটা কি করা হয়েছিল? করা হয়নি। কেন? তার কারণ হচ্ছে গভর্নমেন্ট সেন্সরশিপ, গভর্নমেন্ট হচ্ছে দিবে না, এটাই। এখানে আরো অনেকগুলাই আছে। আচ্ছা, যাই আস্তে আস্তে যাই। হাহ, আপনারা থাকলে ভালো হইতো, তাইলে হচ্ছে আসলে পড়াইতে অনেক মজা পাইতাম। কিন্তু এখন অনলাইনে বলে বলে দিচ্ছি তো, সো কেমন যেন লাগতেছে। ওকে, এই সেন্সরশিপ কন্ট্রোল করার জন্য দেখেন কি কি করছে। তৎকালীন সময়ে তো সকল জায়গায় নেট ছিল না, তো এটার জন্য এই কাজগুলো করা হয়েছে। লিমিট ইন্টারনেট অ্যাক্সেস ইন লাইব্রেরিজ এন্ড স্কুলস। তখন তো সকল জায়গায় ইন্টারনেট ছিল না, ছিল স্কুল গুলাতে, লাইব্রেরিজ গুলাতে, আবার হচ্ছে অনেক টপ নচ বিজনেস অর্গানাইজেশন গুলাতে। ওকে, তো অনেক ফিল্টারিং সফটওয়্যারও ছিল, যেগুলো থ্রুতে হচ্ছে তারা কি কি সার্চ করা হচ্ছে, কি কি অফেন্সিভ ওয়ার্ড ইউজ করা হচ্ছে, ওগুলাকে ওরা হচ্ছে কন্ট্রোল করতো। তারপরে হচ্ছে কোন একটা লাইব্রেরির থ্রুতে আপনি কোন একটা উল্টাপাল্টা বা একটা বাজে কমেন্ট করছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই লাইব্রেরিকে বা ওই স্কুলকে ফান্ডের দিত না। এরকম অনেক কিছুই করতো। এই এক্সাম্পল গুলো একটুখানি বই থেকে দেখতেন। সিআইপিএ এটা একটা অর্গানাইজেশন, ফুল ফর্মটা আমার মনে নাই, এটা বইতে মেনশন করা আছে। ওরা মেনলি হচ্ছে চাইল্ডদেরকে নিয়ে কাজ করতেছে। এটাই বলতেছে যে ইজ সিআইপিএ কমপ্লেন্ট, কারণ হচ্ছে বুঝাইতেছে ওটার অনেকগুলো কাজ ভালো কাজ ছিল। ওরা হচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি, অবসেন্স ম্যাটেরিয়ালস, এসব নিয়ে ওরা আর কি মেনলি কাজ করতেছিল। ওরা আর কি বিভিন্ন স্লাইড লাইট বিভিন্ন সাইটে ওরা আর কি ব্লক করে দিচ্ছিল। তারপরে হচ্ছে আহ, ওরা হচ্ছে সম্পূর্ণরূপে ডিসকারেজ করতেছিল চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে। তো এটা একটুখানি বই থেকে দেখলেই হবে। হেট স্পিচ গুলা কি, দেখেন, রেসিস্ট এন্ড হেটফুল কমেন্টস আর অফেন্সিভ বাট নট নেসেসারিলি ইললিগাল। কেন ইললিগাল না? আপনি দেখেন প্রিভিয়াস গভর্নমেন্টের সম্পর্কে আপনি যদি ওই সময়ে হেটফুল কমেন্ট না করতেন, ওদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলো যদি আপনারা শেয়ার না করতেন, যদিও কি সেগুলো হেটফুল এন্ড অফেন্সিভ, বাট তারপরও আপনি যদি শেয়ার না করতেন, আজকে কিন্তু কি আমাদের স্টিল ডিক্টেটরের আন্ডারে থাইকা যাওয়া লাগতো। এটার জন্যই বলতেছে যে হেট স্পিচ এন্ড কমেন্টস মাইট বি অফেন্সিভ বাট নট নেসেসারিলি কি ইললিগাল। ওকে, এরপরে কি বলতেছে দেখেন, কি কি টাইপের ক্যারেক্টারিস্টিক্স, ফর এক্সাম্পল রেস নিয়ে, রিলিজন নিয়ে, জেন্ডার নিয়ে। হেট স্পিচ লুজলি refer to the offensive discourse targeting a group or individual based on inherent characteristics। মানে হচ্ছে যে আপনি রিলিজন নিয়ে বলতে পারেন, জেন্ডার নিয়ে বলতে পারেন, রেস নিয়ে বলতে পারেন, এসব কিছু নিয়ে আর কি হেট স্পিচ ছড়াইতে পারেন বা অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা তুলতে পারেন। এখানে কি বলতেছে দেখেন, এ জাজ হ্যাজ দ্য অথরিটি টু অর্ডার রিমুভাল অফ হেট প্রোপাগান্ডা ফ্রম এ কম্পিউটার সিস্টেম অ্যাভেলেবল টু পাবলিক। একটা জাজের ওই ক্ষমতা আছে যে আপনি কোনো একটা মিথ্যা তথ্য ছড়াইছেন ইন্টারনেটে, সেটা সম্পূর্ণরূপে ইন্টারনেট সিস্টেম থেকে রিমুভ করে দেয়া। জাজ চাইলেই পারেন যে ঠিক আছে এই তথ্যগুলা মিথ্যা ছড়ানো হয়েছে, ফাইন, এগুলা সাইবার স্পেস থেকে সরায় দেওয়া হোক। ওকে, সেইখানে আর কি বিভিন্ন ক্যাটাগরি দেখাইছে, এগুলো আপনারা পড়লেই বুঝবেন। কানাডিয়ান হিউম্যান রাইটস অনুযায়ী এখানে কি কি বলতেছে, আহ ওদের ন্যাশনালিটি নিয়ে, কালার নিয়ে, রিলিজন নিয়ে, এজ নিয়ে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে, ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে, ডিসেবিলিটি নিয়ে কাউকে আপনি খোঁচা দিয়ে কথা বলতে পারবেন না। ওকে, চ্যালেঞ্জেস টু রেগুলেশন।
প্রায় আমরা শেষের দিকেই এটার। এরপর আরেকটা স্লাইড আছে, চ্যালেঞ্জেস টু রেগুলেশন। এখানে আমরা কি করতেছি দেখেন, এখানে এই যে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন। টু সার্টেন কাইন্ডস অফ অ্যাক্টিভিটি এ লাইসেন্স ইজ রিকোয়ার্ড, ফর এক্সাম্পল টু প্র্যাকটিস ল। আপনাকে ল প্র্যাকটিস করতে হইলে, উকিল হইতে হইলে আপনার লাইসেন্স লাগবে বাধ্যগত। মেডিসিন বা প্রেসক্রাইব মেডিকেশন করতে গেলে আপনার ওই সার্টিফিকেট থাকতে হবে, ইউ নিড এ লাইসেন্স। ইঞ্জিনিয়ারিং এর জন্য কি, ইউ নিড এ লাইসেন্স। আপনি যে আমাদের দেশে তো এখন যে কেউ কি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আপনি দেখবেন চীন হচ্ছে রিসেন্টলি, এই এক সপ্তাহ হয় নাই, একটা রুলস জারি করছে যে ওদের এইসব ডিগ্রি হোল্ডার ছাড়া তারা হচ্ছে কেউই ওইসব বিষয় নিয়ে কথা বলতে পারবে না। ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, ইঞ্জিনিয়ারিং যাদের করা আছে, একমাত্র তারাই কি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে পারবে বা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারবে, আর কেউ এটা নিয়ে কথাও বলতে পারবে না। এটাই। ফর আদার্স কাইন্ডস অফ অ্যাক্টিভিটি নো লাইসেন্স ইজ রিকোয়ার্ড। ফর এক্সাম্পল, কোন একটা সফটওয়্যার বানাইলেন, ওইটার জন্য আপনার লাইসেন্স নেওয়ার দরকার নেই। কোন একটা নিউজ লেটার বা কোন একটা ওয়েবসাইট পাবলিশ করলেন, ওইটার জন্য আপনার কি লাইসেন্স নেওয়ার দরকার নেই। এটার কি কান্ট্রি ভেদে রুলস গুলো আর কি ডিফারেন্ট। সরি। ওকে, censorship and the global net. Internet technology has a global impact on free speech. ইন্টারনেট টেকনোলজি, আপনি টুইটার, টুইটার তো না, এখন হচ্ছে আর কি এক্স বলা হয়ে থাকে, তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে সোশ্যাল অ্যাপ গুলো আছে, সেগুলোতে কিন্তু কি আপনি ফ্রি অফ স্পিচের কথা বলতেছেন। এটা এখানে কি ক্যান বি ইউজড টু অ্যাভয়েড সেন্সরশিপ, আপনি ওগুলোকে ইউজ করতে পারেন সেন্সরশিপের এগেনস্টে। ফর এক্সাম্পল, আপনি যে অর্গানাইজেশনে জব করেন, সেই অর্গানাইজেশন নিয়ে আপনি ফেড আপ, এখন আপনি এখানে ইন পার্সন ডিরেক্টলি কিছু বলতে পারতেছেন না, বাট আপনি আওয়াজ তুলছেন, কোথায় আওয়াজ তুলছেন, ফেসবুকে আওয়াজ তুলছেন, বা কোন একটা নিউজ কোম্পানির থ্রুতে আপনি আওয়াজ তুলছেন যে এই অর্গানাইজেশনে এইসব মিসম্যানেজমেন্ট গুলো আছে, ঠিক না? তো এই তো এইসব জিনিসগুলোকেই বলতেছে যে আপনি গ্লোবাল নেটে এই সেন্সরশিপের এগেনস্টে বা আপনি সেন্সরশিপকে অ্যাভয়েড করতে পারেন। ওকে, এখানে কি বলতেছে, সেন্সরশিপ ইট ক্যান বি ইউজ টু এস্টাবলিশ সেন্সরশিপ। কোনগুলা, এই যে গ্লোবাল নেট, গ্লোবাল নেট মানে হচ্ছে যে যেসব সোশ্যাল অ্যাপ গুলো আছে সেগুলাই। ওকে, we have completed lecture 7 as well. Now we will move forward to lecture 8. First of all, what is anonymity? অ্যানোনিমিটি মানে কি, আমরা অনেক সময় আমরা এই কাজগুলো করি না, আমরা হচ্ছে কি আমাদের ফ্রেন্ডদেরকে বলি না যে অ্যানোনিমাসলি পোস্ট করি না, এটাকে বলে হচ্ছে কি অ্যানোনিমিটি। ফর এক্সাম্পল, এটা আপনি এভাবে করতে পারেন, দ্য কন্ডিশন হোয়ার এ পার্সনস আইডেন্টিটি ইজ কমপ্লিটলি হিডেন। মানে হচ্ছে একটা পার্সনের আইডেন্টিটি আমি সম্পূর্ণরূপে হিডেন রেখে কিছু করতেছি, সেটাকে বলে হচ্ছে কি অ্যানোনিমিটি। এখানে আনলিঙ্কেবিলিটি মানে কি, আনলিঙ্কেবিলিটি মানে হচ্ছে কেউই তাকে ডিটেক্ট করতে পারবে না, সে হচ্ছে আনলিঙ্কেবল। লিঙ্কেবিলিটি মানে কি, আমি ডিটেক্ট করতে পারতেছি, ওকে দিস ইজ দ্য গাই হু হ্যাভ ডান দিস, বাট ইফ আই ফেল, যে হচ্ছে কোন পার্সনটা করছে আমি জানি না, ওটা কি হবে, আনলিঙ্কেবিলিটি। দেখেন, এটা কি ইনএবিলিটি অফ এনিওয়ান টু ডিটারমাইন দ্য ট্রু অথরস আইডেন্টিটি। একটা বেস্ট একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি হচ্ছে আপনাদেরকে চাইলাম যে সারপ্রাইজ দিতে। কিরকম সারপ্রাইজ দিতে? যে ধরেন আপনাদের এখানে এসে আমি একটা বক্স রেখে গেলাম, মানে আপনাদের হলে এসে একটা গিফট বক্স, এখন আপনি জানেন না এটা কে দিচ্ছেন, বক্সের উপর আমার নামও লেখা নাই, আমি সিম্পলি রেখে চলে গেছি, এটাকে বলে কি অ্যানোনিমিটি। এখানে কি বলতেছে একটা জিনিস যে লিগালি প্রবলেমেটিক কেন, আমি যদি এখন ধরেন একটা বোম বা একটা পচা একটা জিনিস ওই বক্সের মধ্যে রেখে চলে যাই, তাহলে এটা কিন্তু কি লিগালি কিন্তু কি প্রবলেমেটিক। এখানে কি বলতেছে দেখেন, কমপ্লিট, মানে এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এ কমপ্লিট অ্যানোনিমিটি ক্যান মেক ইট হার্ড ফর ল এনফোর্সমেন্ট। কেন? তার কারণ হচ্ছে যে ধরেন কেউ একটা এরকম খালি বক্স রেখে চলে গেছে, এখন ওটার ভিতর একটা বোম আছে, গভর্নমেন্টও কিন্তু কি বা পুলিশও কিন্তু এটা বের করতে পারতেছে না, তো এটা কিন্তু কি খুব হার্ড হয়ে যায়। সো সামটাইমস অ্যানোনিমিটি ক্যান বি এ লিগালি প্রবলেমেটিক সিচুয়েশন মে অ্যারাইজ। ওকে,
সুডোনিমিটি মানে কি? সুডোনিমিটি মানে হচ্ছে নিয়ারলি অ্যানোনিমাস, বাট এখানে কি আপনি একটা মিথ্যা নাম ইউজ করবেন। এখানে যেমন ফর এক্সাম্পল পাবলিক সুডোনিমস একটা, নন পাবলিক সুডোনিমস একটা, আনলিঙ্কেবল সুডোনিমস একটা। তো পাবলিক সুডোনিমটা কি? পাবলিক সুডোনিমটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি দেই জে কে রাউলিনের নাম তো শুনছি, যে হচ্ছে আপনারা হচ্ছে জানেন যে ওই যে নামটা ভুলে গেলাম, হ্যারি পটার লিখছিল। তো জে কে রাউলিং কি করছিল, নিজের নাম নকল করছিল, করছিল হচ্ছে রবার্ট গ্যালব্রেথ নামে। ঠিক আছে, এবং সে রবার্ট গ্যালব্রেথ নামে কিছু ক্রাইম নোভেলও বের করেছিল। পাবলিক কিন্তু এটাকে ধরে ফেলতে পারছে যে এটা কি জে কে রাউলিংই লিখছে। এটাকে বলে কি পাবলিক সুডোনিম, যে আপনি একটা মিথ্যা নাম দিছেন, বাট অ্যাকচুয়ালি কি আমি এটা ডিসকভার করতে পারতেছি। ঠিক আছে, এটা বুঝেন। অ্যানোনিমিটি মানে কিন্তু কি আপনি কোনো নামই দেন নাই, কিন্তু সুডোনিম মানে কি আপনি একটা নাম দিছেন বাট মিথ্যা এন্ড পাবলিকলি ডিটেক্টেবল। তো এটাকে কি বলতেছে? পাবলিক সুডোনিমস। বাট আমি যদি ডিটেক্টই করতে পারলাম না, একটা নাম পাইছি বাট অ্যাকচুয়ালি কি আমি এটা জানি না, তাকে বলতেছে নন পাবলিক সুডোনিম। এখন এটা কিন্তু কি আমরা হিউম্যানরা না পারলেও, মনে করেন পাবলিকলি না পারলেও ওই সিস্টেমের অ্যাডমিনরা ঠিকই পারে। একটা এক্সাম্পল হইতে পারে কি, যে ধরেন আপনি কোন একটা সাইটের মধ্যে ঢুকছেন। এখন রেডিটের মধ্যে আপনি কি ইউজার নেম দিতে পারেন পুরো নাম না দিয়ে। তো ওইখানে কিন্তু কি সিস্টেম কিন্তু কি পুরো নাম নিচ্ছে ইনিশিয়ালি সাইন আপের সময়। তো সিস্টেম যখন আপনার সাইন আপের সময় পুরো নাম নিয়ে নিচ্ছে, সাথে কি একটা ইউজার নেমও দিতে বলতেছে। এখন আমি কিন্তু কি ধরেন আপনার প্রোফাইল দেখলাম আপনার নাম নাই, কিন্তু কি আছে আপনার একটা ইসে আছে, ওই যে ইউজার নেম আছে। তো ওইটাকে বলে কি নন পাবলিক সুডোনিম, যে অ্যাকচুয়াল পার্সনটাকে আমি জানতেছি না, বাট সিস্টেম কিন্তু ঠিকই জানে। কারণ রেডিট সফটওয়্যারের যে অ্যাডমিন তার কাছে কিন্তু কি এই নামের এগেনস্টে ইউজার নেম কার সে কিন্তু ঠিকই জানতেছে। এটাকে বলতেছে কি নন পাবলিক সুডোনিম। আর আনলিঙ্কেবল সুডোনিম জিনিসটা কি? এইটার একটা বেস্ট এক্সাম্পল হইতে পারে, আমরা একটুখানি সার্চ করে দেখি। ধরেন এই যে বিটকয়েন, আপনি এখানে লেখেন বিটকয়েন ক্রিয়েটর। এই যে দেখেন আপনি এখানে সার্চ করলে দেখবেন সাতোশি নাকামোতো। সাতোশি নাকামোতো, এই যে দেখবেন এখানে কিন্তু দেখছেন কি সুডোনিমস, পার্সন হু ডেভেলপ বিটকয়েন। মানে আজ পর্যন্ত সিস্টেমও ধরতে পারে নাই, কেউই ধরতে পারে নাই যে বিটকয়েন অ্যাকচুয়ালি ক্রিয়েট করছে কে। বাট একটা অ্যানোনিমাস একটা নাম দিয়ে সে ক্রিয়েট করছে। কি নামটা দিছে? সাতোশি নাকামোতো। তাইলে কি পাবলিকটা কি? পাবলিকটা হচ্ছে আপনি একটা নাম দিবেন এন্ড আমি ডিটেক্ট করতে পারবো এটা কে, ওটাকে বলতেছি পাবলিক। আপনি নাম দিবেন কিন্তু আমি ডিটেক্ট করতে পারবো না, বাট সিস্টেম ডিটেক্ট করতে পারবে, এটাকে কি বলতেছে? নন পাবলিক। আরেকটা হচ্ছে কি আনলিঙ্কেবল। আনলিঙ্কেবল কি আপনি নাম দিবেন কিন্তু আমিও পারবো না, সিস্টেমও পারবে না, কেউই জানে না আজ পর্যন্ত বিটকয়েন কে আবিষ্কার করছে। এটা যে সাতোশি নাকামোতো। ওকে, আসি আমরা এখানে। কি বলতেছে দেখেন, তো রিমেইলার্স। রিমেইলার্স মানে কি? রিমেইলার্স মানে হচ্ছে একটা প্রসেস যেখানে হচ্ছে মেইলটা কোন আইপি থেকে আসছে, কিভাবে আসছে, কে দিছে, আমরা এগুলো কিছুই জানি না। তো এটার জন্য একটা প্রসেস ফলো করতে হয়। প্রসেসটা কি? প্রসেসটা হইতেছে যে ধরেন আপনি সিম্পলি কি করবেন, এগুলোর জন্য বিভিন্ন অর্গানাইজেশন থাকে, ওই অর্গানাইজেশনের কাছে মেইলটা পাঠাবেন। কাকে কাকে পাঠাবেন ওটাও দিয়ে দিবেন। ওই অর্গানাইজেশন কি করবে, ওই ব্যক্তিদেরকেই আবার আরেকটা ইমেল করবে, কিন্তু এবার আপনার আইপি হিডেন রেখা। তাইলে ওরা জানতেই পারবে না যে মেইলটা কার কাছ থেকে আসছে। এটাকে বলা হচ্ছে রিমেইলার। দুইবার পাঠানো হচ্ছে তো এই জন্য বলতেছে কি রিমেইলার। তো এখানে কি বলতেছে দেখেন, প্রথমে কি হইতেছে, রিমেইলার যেটা করে সবার আগে হচ্ছে আপনার অ্যাড্রেসটাকে রিমুভ করে। এই যে দেখেন, ইউজার্স আর নট এন্টায়ারলি অ্যানোনিমাস। কেন এন্টায়ারলি অ্যানোনিমাস না? কারণ আপনি কোনো একটা অর্গানাইজেশনের কাছে পাঠাচ্ছেন, সেই অর্গানাইজেশনের কাছে আপনার ইনফরমেশন আছে। দ্য সিস্টেম রিটেন্ড আইডেন্টিফাইং ইনফরমেশন। সিস্টেম আইডেন্টিফাইং, ধর আপনার থেকে যে মেলটা তাদের কাছে যাবে সে সেটাকে সরায় ফেলে। এবং রিটার্ন অ্যাড্রেস স্ট্রিপড অফ এন্ড দেন ফরওয়ার্ডেড টু রিসিপিয়েন্ট। মানে আপনার কাছে যে আসবে, মানে আপনি যে বুঝতে পারবেন, মানে ওরা যে বুঝতে পারবে যে মেলটা আপনার থেকে আসছে, ওরাই সবকিছু অফ করে দেয়।
অফ করে দেন কি করে এটা ফরওয়ার্ড করে, কার কাছে ফরওয়ার্ড করে? রিসিপিয়েন্টের কাছে। এটাকে বলে কি? রিমেইলার। এটা প্রথম করছিল কে? জোহান হেলসিনজিয়াস, সে করছিল। ওকে, এই যে দেখেন এখানে বলাই হয়েছে টু সেন্ড অ্যানোনিমাস ইমেল ইউজিং এ রিমেইলার সার্ভিস। একজন কি করে? একটা মেসেজ পাঠায় টু দা রিমেইলার, রিমেইলারের কাছে। ফায়ার দ্য রিটার্ন অ্যাড্রেস, যেখানে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা স্ট্রিপড অফ মানে ভ্যানিশ করে ফেলা হয়, এবং পরবর্তীতে হচ্ছে ওইটা রিসেন্ড করে দেওয়া হয় ওই সকল রিসিপিয়েন্টদের কাছে। তাইলে ওই ওই সকল রিসিপিয়েন্ট যারা হচ্ছে মেইলটাকে রিসিভ করবে তারা জানেই না মেইলটা কই থেকে আসছে। ওকে, অ্যানোনিমিটি ভার্সেস কমিউনিটি। অনেকেই মনে করে অ্যানোনিমিটিটা দরকার। কেন দরকার? প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য এবং ফ্রি অফ স্পিচ দেওয়ার জন্য। আপনি রিলেট করতে পারেন কিভাবে? ধরেন আপনি কোন একটা অর্গানাইজেশনকে ডিরেক্টলি বলতে পারতেছেন না যে ভাই তুমি খারাপ বা কিছু। আপনি কি করলেন? অ্যানোনিমাস হয়ে পোস্ট করলেন ওই অর্গানাইজেশনের সকল তথ্য বা ভুল ভ্রান্তি বা সকল আজে বাজে জিনিসপত্র আপনি কি করাইলেন? এখানে রিভিল করাইলেন, ঠিক না? ওকে, গেল। তারপরে এখানে ধরেন এটার জন্য তারা কি করে? সাপোর্ট করে অ্যানোনিমিটিকে। তারপর এখানে কি বলতেছে? হেল্প দোজ হু আর কনসার্ন অ্যাবাউট পলিটিক্যাল অর ইকোনমিক। যেমন ফর এক্সাম্পল প্রিভিয়াস গভর্নমেন্টের সময় অনেকেই কি অ্যানোনিমাসলি অনেক পোস্ট করছে যে ব্র্যাকের সামনে এইসব হামলা করা হয়েছে বা এখানে সেখানে এসব হামলা করা হয়েছে। কেন? কারণ সে চায় নাই তার তার কি বলা হয় আইডেন্টিটিটাকে রিভিল করতে। এটাই অপোনেন্টস অফ অ্যানোনিমিটি, যারা নাকি হচ্ছে এই অ্যানোনিমিটির এগেইনস্টে। তারা বলে যে না, অ্যানোনিমিটি থাকা মানেই হচ্ছে সে অ্যানোনিমাসলি হচ্ছে অনলাইনে হ্যারাস করতে পারবে, সে হচ্ছে ফ্রডের কাজ করতে পারবে, সে হচ্ছে সিভিলদেরকে থ্রেট করতে পারবে। এখানে অনেক এক্সাম্পলই আর কি দেওয়া আছে যে আপনি অ্যানোনিমাসলি একজনের সম্পর্কে একটা ছবি পোস্ট করে বাজে বাজে কথা বলে দিচ্ছেন। চাইলেই কিন্তু কি অ্যানোনিমাসলি এগুলো করা যায়। তো অ্যানোনিমিটির এগেনস্টেও কিছু পয়েন্ট অফ ভিউ আছে, অ্যানোনিমিটির পক্ষেও কিন্তু কি কিছু পয়েন্টস অফ ভিউ আছে। ওকে, স্প্যাম জিনিসটা কি? স্প্যাম জিনিসটা হইতেছে ফর এক্সাম্পল দেখেন এখানে কি বলতেছে যে ইজ চিপ টু সেন্ডার্স বাট মে ইম্পোজ। আচ্ছা, এখানে মেইনলি বলা হইতেছে যে এই যে স্প্যাম, এটার বিরুদ্ধে আপনি কি কি স্টেপ নিতে পারেন। তো এখানে কিছু কিছু স্টেপ বলা হইতেছে বা স্প্যাম জিনিসটা কি সেগুলো সম্পর্কে বলা হইতেছে। ফর এক্সাম্পল এগুলা কি কি করতে পারে? অবজেকশনেবল কন্টেন্ট, কি কি? পলিটিক্যাল রিলেটেড, কমার্শিয়াল অ্যাড রিলেটেড, তারপরে হচ্ছে পর্নোগ্রাফি রিলেটেড, এসব কিছু রিলেটেড। বা মে কন্টেন এ ডিসগাইজ রিটার্ন অ্যাড্রেস, বা হচ্ছে মেন কথা হচ্ছে ফিশিং রিলেটেড, আরো বিভিন্ন জিনিস রিলেটেড। আমরা দেখি না যে স্প্যামে কি আমাদের অনেক মেল এসে পড়ে। তো স্প্যাম জিনিসটা হইতেছে মেইনলি যে ধরেন আপনার হিউজ অ্যামাউন্ট অফ পার্সনের কাছে উইদাউট এনি কনসেন্ট যদি হচ্ছে কোনো ইমেল পাঠানো হয়, তাহলে তাকে আপনি কি বলতে পারেন? যে একটা স্প্যাম মেল। ওকে, এটা কি করে? ইনভেস্ট প্রাইভেসি, মানে কি এটা আপনার প্রাইভেসিতে বাধাগ্রস্ত করে। তো এখন এটা সলিউশন কি কি হইতে পারে? সলিউশন হইতে পারে যে আপনি টেকনোলজি, আমাদের ইমেইলে কিন্তু দেখবেন অলরেডি স্প্যামের একটা সেকশন আছে যেখানে কি করা হয়? অলরেডি ফিল্টার করে স্প্যাম মেল গুলাকে স্প্যামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। মার্কেট প্রেসার সার্ভিসেস দ্যাট লিস্ট স্প্যামার্স, মানে হইতেছে ধরেন আপনি একটা কাজ করতে পারেন, আপনি জানেন যে এই এই জায়গা থেকে স্প্যাম মেল গুলো আসে, তো সেগুলাকে আপনি ব্লক করে দিলেন। তখন এরকম আরো অনেকে যদি ব্লক করে দেয় তখন হচ্ছে মেল অথরিটি কি করবে? ধরেন গুগলেরই জিমেল অথরিটি কি করবে? ওদেরকে ব্লক করে দিবে। বা আরেকটা সলিউশন কি হইতে পারে? স্মল মাইক্রো ফি ফর সেন্ডিং এন ইমেল, যে একটা ইমেল পাঠাইতে গেলে একটা ক্ষুদ্র একটা অ্যামাউন্ট চার্জ দেওয়া লাগবে। তো তখনই কিন্তু কি কেউ আর স্প্যাম ইমেল পাঠাইতে পারবে না, কারণ স্প্যাম ইমেল মানে কি অনেকজনকে পাঠাইতে হবে। সো ফর দ্যাট অনেক মাইক্রো ফি লাগবে। এটাই। আর এখানে একটা লাইন বলা হইতেছে যে ভিজিল্যান্টালিজম মানে হচ্ছে ভিজিল্যান্টিজম মানে হচ্ছে যে ধরেন কেউ একজন এরকম স্প্যাম মেল পাঠাইতেছে এন্ড ইউ হ্যাভ ডিটেক্টেড যে কে পাঠাইছে। তো তখন হচ্ছে একটা ল জারি করা যে কেউ যদি এরকম স্প্যাম ইমেল পাঠাতে থাকে তাহলে তাকে হচ্ছে এরকম শাস্তি দেওয়া হবে। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের টোটাল হিসেব। তো আমি তো কোশ্চেন বানাই নাই, সো আই ডোন্ট নো কোনটা বেটার হবে বা কোনটা বা বর্তমান অবস্থা কি। সো হোয়াট আই ক্যান ডু রাইট নাও, যে আমার যেটা সাজেশন মনে হচ্ছে আমি ওই জিনিসটা আমি এখানে বলে দিতে পারি। যে ফর এক্সাম্পল সিনারিও বেস যদি কোশ্চেন গুলা হয় তাহলে আমি এখানে আমি যদি একটা অর্ডার সাজাই, ধরেন আমি যদি এখানে একটা অর্ডার সাজাই
তো সবার আগে আমি রাখবো হচ্ছে চ্যাপ্টার 2 তে। তো চ্যাপ্টার 2 আপনি ধরতে পারেন এটা হচ্ছে 1 2 3 4 স্টার দিলাম। এটা এতটাই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। এরপরে আমি রাখতে পারি হচ্ছে চ্যাপ্টার 4 কে। চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে আই ফিল লাইক এটা 3 স্টার পাওয়ার মতো চ্যাপ্টার। তারপরে ধরেন আমি রাখতে পারি হচ্ছে চ্যাপ্টার 3 কে, যেটা আমরা দেখলাম 7 এন্ড 8। এটাকে রাখতে পারি ধরেন 2 স্টার হিসেবে। আর চ্যাপ্টার 1 আপনারা এমনিও পারবেন, এগুলো অনেক ইজি, এটাকে 1 স্টার হিসেবে দিতে পারি। ওকে। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে স্লাইড গুলা কোনগুলা? চ্যাপ্টার 2 এর স্লাইড হচ্ছে 5 1 2 হ্যাঁ 3 4 5 6, বা প্রাইভেসি চ্যাপ্টারটা যেটা। প্রাইভেসি। ওকে। চ্যাপ্টার 4 এর ক্ষেত্রে আমরা কি পড়লাম? কম্পিউটার ক্রাইম। তো সেই ক্ষেত্রে স্লাইড কোনগুলো আছে? স্লাইড আছে হচ্ছে 9 আর 10। এরপরে আমরা দেখলাম এই যে অ্যানোনিমিটির যে স্লাইডটা, বা হচ্ছে লেকচার 7 এন্ড লেকচার 8। এই যে দেখেন, এটা কি ছিল? টেকনোলজি এন্ড ফ্রি স্পিচ। এই টপিকের স্লাইডটাকে যদি আমরা নেই। এখানে কি কি আছে? স্লাইড 7 এন্ড 8। এন্ড স্লাইড 1 তো আপনারা জানেনই এখানে, এটা আসলে খুবই মানে ইজি একটা স্লাইড। বেনিফিটস অফ কম্পিউটার টেকনোলজি। ওকে। আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা হচ্ছে মেইনলি যেটা করবেন, কি পয়েন্ট গুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যেখানে হচ্ছে সিনারিও গুলাকে আপনি সাজাইতে পারেন, যে ধরেন আমার সিটির কোশ্চেন গুলোর মতো করে দিতে পারেন, দেখতে পারেন। বা হচ্ছে আজকে যেমন অ্যানোনিমিটি, দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক নন পাবলিক, আনলিঙ্কেবিলিটি। তারপরে হচ্ছে চ্যাপ্টার ওই যে 9 থেকে বা 10 থেকে ধরেন এখানে কি তিনটা চ্যালেঞ্জ হইতে পারে, কি কি? প্রিভেনশন, ডিটেকশন, প্রসিকিউশন। তারপরে হচ্ছে এক এক সময়ের প্রাইভেসির মিনিং, সরি হ্যাকিং এর মিনিং কি কি ছিল সেগুলা। অ্যাক্টিভিজম সবচাইতে ইম্পর্টেন্ট আমার কাছে লাগতেছে। অ্যাক্টিভিজমের ক্ষেত্রে কি কি রেঞ্জ হইতে পারে? ডিফেসিং ওয়েবসাইট, ডেস্ট্রয়িং ডেটা, ডিনায়াল অফ সার্ভিসেস। এটা এখান থেকে এই কয়টা জিনিস ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এইখান থেকে ধরেন আমার এখানে ফিশিং নিয়ে ইম্পর্টেন্ট লাগতেছে, টার্গেট কারা কারা সেটা লাগতেছে। তারপরে হচ্ছে স্পুফিং, হ্যাকিং, তারপরে হচ্ছে নেটস্প্লোনেজ, তারপরে হচ্ছে মোটিভেশন কি, প্রিভেন্ট করব কিভাবে সেগুলা। তারপরে হচ্ছে এখান থেকে লেকচার 7 থেকে চেঞ্জিং প্যারাডিজমের ক্ষেত্রে ট্রেডিশনাল 3 পার্ট ফ্রেমওয়ার্ক গুলা কি কি ছিল সেগুলা। তারপরে হচ্ছে অফেন্সিভ স্পিচ নিয়ে সেন্সরশিপ। এটা আমার মনে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। আমি জানি না, কারণ আমি কোশ্চেন সেট করি নাই, বাট আমার মনে হচ্ছে আর কি। ওকে। তারপরে হচ্ছে
সেন্সরশিপ নিয়ে তো আসবেই। হেট স্পিচ নিয়েও আসতে পারে। এই তো। তারপরে হচ্ছে লেকচার 8 থেকে তো বললামই, অ্যানোনিমিটি এগুলো তো বলেই দিলাম। এই তো। আর প্রাইভেসি থেকেও হচ্ছে প্রাইভেসির মেইন ৩ টা প্রিন্সিপাল বা আদার্স যেগুলা ছিল, সেগুলা ভালোমতো আরকি একটুখানি পড়া বা দেখা। তো আমাদের এই ১০ টার মধ্যে এই ১০ টার ১০ টাই হচ্ছে শেষ করতে হবে। অ্যান্ড বইও ভালো কইরা পড়তে হবে। সো হোয়াট I will do right now, আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিব এবং হচ্ছে এটা আপলোড করে আপনাদেরকে এখন ইমেইল করে দিচ্ছি।